পুজো শেষ, কালী পুজো শেষ, এবার তো জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল। আমরা কবে বাড়ি ফিরবো বাবা? এই তো বাবা, আমাদের দিন ফুরিয়ে এসেছে। এবার এই আলো ঝলমলে শহর ছেড়ে আমাদের গ্রামে ফেরার পালা। এই কথা বলতে বলতে পঞ্চানন তার ছেলেকে নিয়ে আর এক গৃহস্থের দরবারে উপস্থিত হয়। তারপর তার ঢাকটি বাজাতে শুরু করে, আর তার তালে তালে দীপুও কাঁসর বাজাতে থাকে। ঢাক কাঁসরের আওয়াজ শুনে বাড়ি থেকে গৃহিণী চাল পয়সা ও পুরনো কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে আসে। এই নাও গো কিছু চাল, পয়সাটা ধরো, আর এই পুঁটলিতে কিছু পুরনো জামা কাপড় আছে। সারাদিন বাড়ি বাড়ি ঘুরে যেটুকু চাল পয়সা হয়েছে এটি কিছু মাস চলে যাবে। চল বাবা, সন্ধে হবার আগে স্টেশনে পৌঁছতে হবে। তখন ঠিক সন্ধে হব পঞ্চানন তার ছেলে দীপুকে নিয়ে ট্রেনে চড়ে বসে। কলকাতা শহর থেকে রঘুনাথপুর প্রায় 5.5 ঘন্টার যাত্রাপথ। মাঝে ট্রেনের সিগন্যাল গন্ডগোল হওয়ায় ট্রেনটি 53 মিনিট লেট। পঞ্চানন যখন দীপুকে নিয়ে ট্রেন থেকে নামলো তখন রাত প্রায় 10:35। বাবা, স্টেশনে তো কেউ নামলো না, আমরা শুধু একা। খুব ভয় করছে। এখন আমরা কি করে বাড়ি যাব? ওহো, অনেক রাত হয়ে গেল। এখন আর কোনো টোটো রিক্সাও পাবো না। সময় নষ্ট না করে চল আমরা হাঁটা শুরু করি। গ্রামেগঞ্জে এই সময়টা মধ্যরাতের সমান। চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর প্রথম শীতের আমেজে শিয়ালগুলো ঘন ঘন ডেকে চলেছে। পঞ্চানন ছেলেকে নিয়ে ফাঁকা মাঠের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এবার একটা অতিকায় বাঁশ বাগানে প্রবেশ করলো। ও বাবা, আমার খুব ভয় করছে। অন্ধকারে রাস্তা তো কিছুই দেখতে পাচ্ছি না। ভয় পাস না, এই বাঁশবাগানটা ছোট, এক্ষুনি শেষ হয়ে যাবে। আর আমার হাতটা শক্ত করে ধর। আকাশে ঝলমলে চাঁদের আলো থাকলেও ঘন বাঁশ ঝাড়কে কাটিয়ে এক টুকরো চাঁদের আলো মাটি ছুঁতে পারেনি। হ্যাঁ রে মামদ, এত রাতে রাস্তায় ওগুলো কারা রে? ঢাকি রে ঢাকি, ছেলেকে নিয়ে বাড়ি ফিরছে। কারটা মটকাবি না কি রে ডাইনি? না না, বাপ ছেলে কষ্ট করে শহর থেকে রোজগার করে ফিরছে। এদের বাড়ি ফেরার আগেই এই সুখ কেড়ে নেওয়াটা ঠিক হবে না। ধর, ভূত ডাইনির কাছে আবার ঠিক ভুল। চল না, ঘাটটা আমি মটকাবো আর তুই রক্তটা চুষে খাবি, তারপর আমি খুলিটা চেবাবো। মামদভূত এই কথা বলে একটা লম্বা বাঁশ হুড়মুড়িয়ে রাস্তার উপর ফেলে দেয়। ঠিক তখনই বাপ ও ছেলের কানে এমন ভয়ানক শব্দ আসতেই তারা থমকে দাঁড়িয়ে পড়ে। পঞ্চানন দীপুর হাতটা শক্ত করে ধরে। এই অংশে চাঁদের ক্ষীণ আলোয় তারা দেখতে পায় একটা বড় মোটা বাঁশ রাস্তার উপর পড়ে আছে। পঞ্চানন বুঝতে পারে এটা কোনো অশরীরের কাজ। যেখানে ঝড় নেই, জল নেই, সেখানে হুড়মুড়িয়ে একটা আস্ত বাঁশ পড়ে গেল। বাবা, হঠাৎ করে এই বাসটা রাস্তার উপর পড়ে গেল কেন? একটুও তো হাওয়া দিচ্ছে না। এমন অবস্থায় পঞ্চানন কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। সে ছেলেকে নিয়ে পিছন ফিরে দৌড়বে, নাকি চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করবে, নাকি লাফ দিয়ে বাঁশটা পার করে দৌড়ে পালাবে। আর এদিকে তাদের বাড়ি ফিরতে এত রাত হচ্ছে দেখে দীপুর মা অস্থির হয়ে উঠেছে। যাই, আমি বরং হারিকেনটা নিয়ে একটু এগিয়ে দেখি, বাবার ছেলে এত রাতে কিভাবে ফিরবে কি জানি। এই কথা বলে মিনতি হারিকেন নিয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে গ্রামে ঢোকার মুখে মানে বটতলা পর্যন্ত চলে আসে। এতটা এলুম, তাদের তো কই দেখতে পাচ্ছি না। এখনো যে কত দূরে আছে কে জানে। ভগবান, তুমি ওদের রক্ষা করো, তাদের সব বিপদ থেকে তুমি তাদের বাঁচিও মা। ওদিকে তখন পঞ্চানন ও দীপু পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে। বেটা বাঁশটা একবার পার করতে যাক, সোজা একদম বাঁশ বাগানের সিট ডাগলাই তুলে দেব। অমন করিস নি মামদ, যেতে দে ওদের।
দেখছিস না ভয় ওদের কেমন কাল গাম ছুটে গেছে। ওরে তুই চুপ কর। কতদিন পর রাতের আধারে রাস্তায় মানুষের টিকি দেখতে পেলুম, আর তুই খালি ছেড়ে দে করছিস। এতক্ষণে বাঁশটা কোনো রকম নড়াচড়া করছে না দেখে পঞ্চানন স্থির করে দৌড়ে গিয়ে এক লাফে বাঁশটা টপকে পালাবে। দীপু, আমার হাতটা ছাড়বি না, আমার সাথে সাথে দৌড়বি আর এক লাফে ওই বাঁশটা পার করব। যে মুহূর্তে বাঁশটা পার করতে যায় ঠিক তখনই তারা হঠাৎ দেখতে পায় যে একটা বিভৎস চেহারার ভূত রাস্তার উপর ফেলা বাঁশের উপর উঁচু হয়ে বসে আছে, আর ডাইনিও ঠিক তাদের পিছনে এসে দাঁড়ায়। রাতের অন্ধকারে বাঁশ বাগানে বিভৎস চেহারার ভূত ও ডাইনিকে দেখে রাম 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 রাম, আমাদের ছেড়ে দাও, যেতে দাও, রাম 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 রাম। ঠিক তখনই পঞ্চানন দেখতে পায় দূর থেকে একটা জ্বলন্ত আগুন ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে। ওরে বাবা রে, এ বাঁশ বাগানে কতগুলো ভূতের ফাঁদে পড়লাম, আজ আর রেহাই নেই। ভগবান আমাদের বাঁচাও, তুমি রক্ষা করো। পর মুহূর্তেই পঞ্চানন দেখে দূরের জ্বলন্ত আগুনটা একদম তাদের কাছাকাছি এসে পড়েছে। সে ভালো করে দেখে বুঝতে পারে যে সেটা কোনো ভূত নয়, একটা জ্বলন্ত হারিকেন। সরে যা বলছি, সরে যা, রাস্তা ছাড়, না হলে এক্ষুনি হারিকেনের কেরোসিন গায়ে ছুঁড়ে আগুন লাগিয়ে দেব কিন্তু। ওরে বাবারে, আগুন হঠাৎ করে এই সময় কোথা থেকে এলো? মামদো, তোকে আমি আগেই বলেছিলাম এইসব মানুষ খাবার লোভ করিস না। তাড়াতাড়ি এবার এখান থেকে মাছ কাছে চল, তাহলে আজ আর আমাদের রক্ষে নেই। সাথে সাথেই মামদো আর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়ে বাঁশ গাছে চলে যায়। তোমাদের বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে দেখে আমি হারিকেন নিয়ে বটতলা পর্যন্ত এগিয়ে এসেছিলাম, কিন্তু আমার মন একদম মানছিল না। বুঝতে পারছিলাম পথে কোনো বিপদে পড়েছো। যাই হোক, ভগবান আজ অনেক রক্ষা করেছেন, এবার বাড়ি চলো। মিনতি হারিকেনের আলোয় পথ দেখাতে দেখাতে তার স্বামী ও ছেলেকে নিয়ে ঘরে ফেরে। ওরে বাবা রে, কি বৃষ্টি নামলো! এই বৃষ্টিতে তো আর গাছের ডালে বসে থাকা যাচ্ছে না, কেবলই ফড়কে যাচ্ছে। একদম ঠিক কথা বলেছো শাকচুন্নি। এই ভারী বর্ষায় গাছে আর থাকা যাবে না দেখছি, একটা কোনো পাকা বাড়িতে আস্তানা নিতেই হবে। দেখা, আমরা এতকাল ধরে তো মোড়ল মশাইয়ের বাড়ির বাগানের এই চাপা গাছেই রয়েছি, তাহলে মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে হয় না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইভাবে তো যেতে পারবো না গো, আমাদের মানুষের রূপ ধারণ করে সেখানে যেতে হবে। এই কথা বলে মামদো আর শাকচুন্নি গরিব মানুষের রূপ ধারণ করে মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? দরজাটা একটু খুলবেন? কে? কি হয়েছে? এখানে কি চাই? কাকে চাইছেন আপনারা? আগে আমরা অনেক দূর থেকে আসছি, ভিন গায়ের মানুষ। এই ভারী বর্ষায় আর এগোতে পারছি না, তাই এই পাকা বাড়ি দেখতে পেয়ে একটু আশ্রয়ের জন্য এসেছি আর কি। কে? এখানে ওসব আশ্রয় টাশ্রয় কিছু হবে না, চেনা নেই জানা নেই, কোত্থেকে চলে এলো যত সব। এই কথা বলে মোড়ল মশাই মুখের উপর দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে গেলেন। দেখলে দেখলে একবার ব্যাপারটা, কেমন অহংকার! দুটো মানুষ বিপদে পড়েছে, তার এত বড় বাড়িতে একটুখানি জায়গা দিলে না বাবু? মনে পড়ে গেননি, এই জমিদার বাবুর একমাত্র ছেলে বল খেলতে খেলতে যখন পুকুরের জলে পড়ে গিয়েছিল? মনে নেই আবার? সে কি কাণ্ড! বাড়িতে কেউ ছিল না, গিন্নিমা দুপুর বেলা তার ঘরে ঘুমোচ্ছিলেন, আর ছোট ছেলেটা বল নিয়ে খেলতে খেলতে যা, বলটা তো পুকুরে পড়ে গেল, এবার কি হবে? আরো খোঁজা করতে গেছে বাবার সঙ্গে, মাও ঘুমোচ্ছে।
এই ভেবে ছোট্ট ছেলেটি নিজেই পুকুরের জলে নেমে বল করতে গিয়ে সেই ডাক শুনতে পেয়ে মোড়ল গিন্নি তাড়াতাড়ি করে পুকুর ঘাটে ছুটে আসেন। ওগো, কে কোথায় আছো গো? আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। শাকচুন্নি, আর দেরি করা ঠিক হবে না। এখানে তেমন কেউ নেই, ওই ছেলেকে আমাকেই বাঁচাতে হবে। এই কথা বলে মামদো চাপা গাছ থেকে পুকুরের জলে ঝাঁপ দিয়ে তার লম্বা লম্বা দুটো হাত বার করে মোড়ল মশাইয়ের ছেলেকে তুলে পাড়ে শুইয়ে দেয়। আর তাই দেখে ও মা গো, এই যে ভূত! এবার কি হবে গো? এবার যে ভূতে খেলা গো! মোড়ল গিন্নি ভূতের ভয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন কে বাঁচিয়েছিল? এই আমি। তখন কি আমি বিচার করেছিলাম যে আমার ছেলে নাকি মোড়ল মশাইয়ের ছেলে? মামদো আর শাকচুন্নি যখন এই কথা বলতে ব্যস্ত, তখন পিছন থেকে বলছি, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। আমি গরিব চাকর মানুষ, আমার অবস্থা তেমন নয়। তবে আপনারা পথিক, এই ভারী বর্ষায় কোথায় যাবেন? যদি মনে করেন তাহলে এই গরিব মানুষের ঘরে যেতে পারেন। অত কিন্তু কিন্তু করছো কেন ভাইয়া? তুমি নিজে থেকে আমাদের আশ্রয় দিতে চেয়েছো, এটাই তো আমাদের অনেক বড় পাওনা। এই কথা বলে শাকচুন্নি ও মামদো মোড়ল মশাইয়ের চাকর রঘুর সঙ্গে তার ঘরে যায়। আসুন, এই হলো গিয়ে আমার কুঁড়ে ঘর। এখানে যেভাবে হোক মাথা গুঁজে রাতটুকু কাটিয়ে দিন, কাল দিনের আলোয় কিছু ব্যবস্থা করা যাবে খন। অনেক উপকার করলে ভাই, এই উপকার আমরা চিরকাল মনে রাখবো। আপনারা একটু বিশ্রাম করুন, আমি দেখি খাবারের কি ব্যবস্থা করতে পারি। এই কথা বলে রঘু সেই মুষলধারে বৃষ্টির মধ্যে ভাঙা ছাতাটা কোনো রকমে মাথায় তুলে আবার ঘর থেকে বেরিয়ে পড়ে। এই রে, বৃষ্টির বেগ যে আরো বেড়ে গেল দেখছি। ঘরের চাল দিয়েও যে হুড়হুড় করে জল ঢুকছে। তাহলে আর দেরি কিসের শাকচুন্নি? চলো আমরা দুজন জাদু করে এই ঘরের চাল একেবারে সারিয়ে ফেলি। তারপরই মামদো আর শাকচুন্নি তাদের নিজেদের রূপ ধারণ করে। তারপর হিরিং বিরিং ছট, ঘরের চাল ঠিক হয়ে যা চটপট। আর সাথে সাথে ঘরের চাল নতুন হয়ে যায় এবং বৃষ্টির জল পড়াও বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গেই মামদো আর শাকচুন্নি আবার মানুষের রূপ ধারণ করে নেয়। তারপর রঘু ঘরে ঢুকে বলে, কিছু মনে করবেন না, গরিবের ঘর, শুধু সিদ্ধ ভাত আর কাঁচা লঙ্কা ছাড়া কিছুই ছিল না। দুটি মাছ ভাত যে খাওয়াবো তার সামর্থ্য কোথায়? তুমি অমন করে বলো না ভাই, এমন ঝড় বাদলের দিনে এই আমাদের কাছে অমৃত। এসো, তুমিও আমাদের সাথে বসে খাও। এরপর সেই ভাত ও কাঁচা লঙ্কা রঘু, মামদো ও শাকচুন্নি তিনজনে মিলে খুব তৃপ্তির সাথে খেতে থাকে। ভাই রঘু, আর একটু লবণ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এখনই নিয়ে আসছি। উঠোন পেরোলেই আমার ছোট্ট এক ফালি রান্নাঘর, আমি যাবো আর আসবো। রঘু লবণ আনতে ঘর থেকে বেরিয়ে যেতেই শাকচুন্নি বলে, তুমি এত লবণ কি করবে? তোমার তো ভাত খাওয়া প্রায় শেষই হয়ে গেছে। আচ্ছা শাকচুন্নি, আমরা যদি জাদু করে রঘুর জন্য মোড়ল মশাইয়ের পুকুরের সব মাছ ওর উঠোনে এনে দিই? এই কথা বলতেই শাকচুন্নি ও মামদো আবারও নিজেদের আসল রূপ ধারণ করে আর বলতে শুরু করে, হিরিং বিরিং ছট, মোড়ল মশাইয়ের পুকুরের মাছ রঘুর উঠোনে আয় চটপট। এরপরে বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর সেই বৃষ্টির মধ্যে উঠানে দাঁড়িয়েই রঘু চিৎকার করে বলছে, এ কি কাণ্ড গো,
বর্ষায় পুকুর থেকে মাছ উঠে এসে আমার উঠোনে একেবারে প্যারেড করতে লেগেছে যে। তখন শাকচুন্নি ও মামদো আবারও মানুষের রূপ ধারণ করে বাইরে এসে দাঁড়ায়। আরে ও ভাই, তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি? তাড়াতাড়ি মাছগুলোকে ধরো, ওরা যে সব পালিয়ে যাবে। এরপর রঘু, মামদো আর শাকচুন্নি তিনজন মিলে রঘুর উঠোন থেকে মাছ ধরে একটা ঝুড়িতে ভরতে থাকে। আর সমস্ত মাছ ধরা হয়ে গেলে শোনো ভাই রঘু, কাল সকালবেলা হলেই এই মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিও। এই বর্ষাকালে তুমি ভালোই দাম পাবে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু দেখুন দেখিনি কি কাণ্ড, মাছ ধরতে গিয়ে আপনারা দুজন যে একেবারে ভিজে গেছেন। চলুন চলুন, তাড়াতাড়ি ঘরে চলুন। এরপর ধীরে ধীরে রাত কেটে যায়। দিনের আলো ফোটার সাথে সাথেই বৃষ্টিও থেমে যায়। তখন মামদো আর শাকচুন্নি, ভাই রঘু, তুমি আমাদের বড় উপকার করলে, তার জন্য তোমাকে আমরা কিছু উপহার দিতে চাই। এরপর মামদো রঘুকে বলে, ভাই রঘু, তুমি তোমার উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করো, আর কাল যে মাছগুলো তুমি উঠোন থেকে ধরেছ, দেখবে এখনো পর্যন্ত একটা মাছ বেঁচে আছে, সেটিকে তুমি চৌবাচ্চায় ছেড়ে দিও। হ্যাঁ, আর সেই চৌবাচ্চা থেকে তুমি প্রতিদিন যা মাছ পাবে তা বিক্রি করে তোমার সংসার বেশ ভালোই চলে যাবে। কোনোদিন তোমাকে আর কারোর চাকর হয়ে থাকতে হবে না। আচ্ছা ভাই, এবার আমরা আসি। তবে আমাদের একটা বড় কাজ বাকি রয়ে গেল, একজনকে উচিত শিক্ষা দিতে হবে। এই কথা বলে মামদো আর শাকচুন্নি রঘুর বাড়ি থেকে বেরিয়ে মানুষের রূপ বদলে নিজেদের আসল রূপ ধারণ করে। তারপর সেখান থেকে অনেক দূরে চলে যায়। আর রঘু তাদের কথা মতো উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করে। তারপরে ঝুড়ির কাছে গিয়ে দেখে, ও মাগো, এই যে সত্যি সত্যি ঝুড়ির মধ্যে এতগুলি মরা মাছের মধ্যে একটা জ্যান্ত মাছ। যাই বাবা, তাড়াতাড়ি করে গিয়ে চৌবাচ্চায় ছেড়ে দিই। কাল রাতে নিশ্চয়ই আমার ঘরে ওনারা দুজন ভগবান হয়ে এসেছিলেন, ভগবান। এরপর থেকে রঘু তার উঠানের সেই চৌবাচ্চা থেকে যা মাছ পায় তাই বিক্রি করে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে।